আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা এমবিএ 2022 পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা 27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো প্রথম পরীক্ষাটি হলো তোমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। এই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি তোমাদের দেখা যাবে যে 50% থিওরি এবং 50% ম্যাথ আসবে, বা 5টা ম্যাথ আসতে পারে, আসার সম্ভাবনা থাকে। অনেক সময় এটাই রেয়ার, অবশ্য 4টা ম্যাথ বেশি আসে, 5টা আসলেও আসতে পারে। 5টা আসলে তো 5টা ম্যাথ দিয়েই তোমরা কমপ্লিট করে দিতে পারবে। বাট যারা ম্যাথ এর উপর নির্ভরশীল না হয়ে থিওরির উপর নির্ভরশীল হচ্ছে, তাদের জন্য থিওরি সাজেশন, ঠিক আছে। আর থিওরি অল্প কিছু পরিমাণ, অন্তত একটা বা দুটা থিওরি তোমাকে অ্যান্সার করতেই হবে। সো থিওরি সাজেশনটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা থিওরি সাজেশন খুঁজতেছিলে, এরকম আশায় ছিলে, আমি তোমাদেরকে থিওরি সাজেশন দিচ্ছি। তো যাদের ম্যাথমেটিক্যাল সাজেশন লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। একদম নামমাত্র মূল্যে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এর থিওরি ক্লাস, ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সাজেশন প্লাস ভিডিও ক্লাস সব একসাথে প্রোভাইড করব, ঠিক আছে। তো 1 নম্বর অধ্যায়ে যে থিওরিগুলো ইম্পর্টেন্ট রয়েছে, দেখো, হিসাব তত্ত্ব কাকে বলে, এর উৎপাদন বর্ণনা করো। ঠিক আছে, হিসাব তত্ত্ব কাকে বলে, এর উৎপত্তি বর্ণনা করে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর, হিসাব তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বে। হিসাব তত্ত্বের প্রয়োজনীয়তা আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। মানব সম্পদ সম্পর্কিত হিসাব বিজ্ঞানের ব্যাখ্যা দাও, নিয়ম ও তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হিসাব তত্ত্ব ও চলতি হিসাব কার্যের মধ্যে পার্থক্য দেখাও, এটাও ইম্পর্টেন্ট। হিসাব তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো, বৈশিষ্ট্যটা একটু ভালোভাবে পড়ে যাবে। নৈতিকতা বলতে কি বোঝায়, এর সমস্যার সমাধানে আলোচনা করো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যাবলী আলোচনা করো, এগুলো খুব ছোটকালের প্রশ্ন, তারপরেও একবার দেখে যাবা। হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এরপরে হিসাব বিজ্ঞানের আওতা ও পরিধি আলোচনা করো, এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে যাবা। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো, খুব ভালো কোশ্চেন। হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা আলোচনা করো, এটা অনেক ভালো প্রশ্ন, ঠিক আছে। অধ্যায় 1-এর এই কয়েকটা প্রশ্ন পড়লেই অধ্যায় 1 সম্পর্কে ধারণা হয়ে যাবে, এবং এর মধ্য থেকেই কোশ্চেনগুলো আসবে ইনশাআল্লাহ। এরপরে অধ্যায় 2, আর্থিক মূল্যের একক ধারণা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। এটা খুব ভালো প্রশ্ন। আর্থিক মূল্যের একক ধারণার গুরুত্ব আলোচনা করো, চলমান প্রতিষ্ঠান ধারণা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যাবে। চলমান প্রতিষ্ঠানের সুবিধা আলোচনা করো, হিসাবকাল ধারণা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা হলো পিরিয়ডিক হিসাব যেটা, ঠিক আছে। ব্যবসায়িক সত্তা কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। ক্রয় মূল্য নীতি কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এগুলো খুব ভালো প্রশ্ন। রাজস্ব নীতির বৈশিষ্ট্য আলোচনা করো, পণ্য প্রকাশ নীতি কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এই প্রশ্নটাও ভালো, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি করে দেখবে। রক্ষণশীলতা নীতি কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও একটু ভালো করে দেখবে। আইএফআরএস কি, এর উদ্দেশ্যাবলী ও সুবিধাগুলো আলোচনা করো, আইএফআরএস ও গ্যাপের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে 3 নম্বর কোশ্চেন হলো এজেন্সি তত্ত্ব কি, এর প্রকারভেদ আলোচনা করো। এজেন্সি তত্ত্ব কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভালোভাবে পড়বে। হিসাব বিজ্ঞানে এজেন্সি তত্ত্বের গুরুত্ব আলোচনা করো, এটাও ভালো প্রশ্ন। এজেন্সির সমস্যার সমাধান আলোচনা করো, এজেন্সির সমস্যার সমাধানের উপায় বা পন্থা আলোচনা করো, বা সমস্যার সমাধানগুলোর প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করো, এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এজেন্সি করের প্রকারভেদ কি, এজেন্সির সমস্যা কত প্রকার ও কী কী, এজেন্সির সমস্যার কারণ বর্ণনা করো ও তার সমাধানের উপায় সমূহ আলোচনা করো, এই প্রশ্নটাও ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। এই কয়েকটি প্রশ্ন করবে 3 নম্বর অধ্যায় থেকে। 4 নম্বর অধ্যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। অর্থনীতিতে আয় সম্পর্কিত ধারণাটি কি, হিসাব বিজ্ঞানে, এটা হিসাব বিজ্ঞানের হবে, হিসাব বিজ্ঞানে আয় সম্পর্কিত ধারণা বলতে কি বোঝো, হিসাব বিজ্ঞানে আয় ও অর্থনীতি আয়ের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মূলধন ও আয়ের মজুদ প্রবাহ সম্পর্কে আলোচনা করো, ভালো। জন হিক্সের 3 ধরনের আয় তথ্য আলোচনা করো, জন হিক্সের যে 3 ধরনের আয় তথ্য রয়েছে এটা ভালো করে আলোচনা করবে। মূলধন ও আয়ের মধ্যে পার্থক্য লেখো, এটা অনেক ভালো কোশ্চেন। হ্যাঁ, রেভিনিউ এর বৈশিষ্ট্য আলোচনা করো, রেভিনিউ এর আরেকটি নাম হলো আয়, ঠিক আছে, আয়ের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা ভালো প্রশ্ন।
অধ্যায় 5 থেকে আদায়করণ নীতি সম্পর্কে লেখো, এটা ভালোভাবে পড়বে। ব্যবসায়ের গোপন ব্যয় সমূহ বর্ণনা করো, গোপন ব্যয়গুলো কি কি, গোপন ব্যয়গুলো আলোচনা করো। এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গোপন ব্যয় জেনে নিবে অবশ্যই। কর্পোরেট গভর্নেন্স কাকে বলে, এর নিয়ন্ত্রণের উপায় সমূহ লেখো, খুব ভালো প্রশ্ন। নিয়ন্ত্রণ কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। নিয়ন্ত্রণের সুপ্ত ব্যয় বলতে কি বোঝো, এটা আলোচনা করবা। অডিট কমিটি বলতে কি বোঝায়, এর দায়িত্ব সমূহ বর্ণনা করো, এটাও একটু খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ম্যাক্স ওয়েবারের সমাজতন্ত্র ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। নিরীক্ষা কমিটি গঠনতন্ত্র আলোচনা করো, খুব ভালো প্রশ্ন, এটা অবশ্যই পড়বে। কর্পোরেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটাও ভালো প্রশ্ন। 6 নম্বর চ্যাপ্টারে আয় ব্যবস্থাপনা কাকে বলে, বিগবাদ বলতে কি বোঝো, বিগবাদটা একটু ভালো করে দেখবে। এটা কিন্তু শুধু তোমাদের পরীক্ষা নয়, এটা তোমরা ভাইভায় যখন ভাইভা ফেস করবে, পরীক্ষার শেষে তোমাদের একটা ভাইভা হবে, এই ভাইভাতে ভাইভা ফেস করলে বিগবাদ বলতে কি বোঝো বা বিগবাদ তত্ত্ব কি, এগুলো ভাইভাতেও কোশ্চেন করে। হ্যাঁ, বিগবাদ এবং আয়ের মসৃণতার মধ্যে পার্থক্য আলোচনা করো। আয়ের মসৃণতার বিবেচ্য বিষয়সমূহ লেখো, এগুলো ভালো কোশ্চেন। হিসাব বিজ্ঞান চুক্তি কাকে বলে, ভালো কোশ্চেন। শেয়ার বা শেয়ার মূলধন কি, শেয়ার প্রতি আয় হবে, ঠিক আছে? শেয়ার প্রতি, এটা হবে শেয়ার প্রতি আয়, ঠিক আছে? শেয়ার প্রতি আয় কি ব্যাখ্যা করো। ওকে, এটা এটা খুব ভালো কোশ্চেন। এরপরে ঋণ মূলধনের বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ড ইন্ডেন্সার কি, এটা ভালো কোশ্চেন। মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার কি, ইল্ড টু ম্যাচুরিটি বা কারেন্ট ইল্ডের মধ্যে পার্থক্য দেখাও, এগুলো খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, এগুলো খুব ভালো কোশ্চেন। এরপরে 7 নম্বর অধ্যায়ে উদ্দীপনা স্কিম বলতে কি বোঝো, এটা ভালো প্রশ্ন। ব্যক্তিগত প্রণোদনা স্কিমের বর্ণনা দাও বা ধারণা দাও। আর্থিক উদ্দীপনার সুবিধা কি কি, শেয়ার মালিকানার স্কিম বলতে কি বোঝায়, দলীয় প্রণোদনা স্কিম বলতে কি বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো, ভালো প্রশ্ন, একদম ভালো প্রশ্ন, এটা অবশ্যই পড়বে। নির্বাহীদের বোনাস পরিকল্পনা পদ্ধতি বর্ণনা করো, এটাও খুব ভালো প্রশ্ন। অধ্যায় 8 অস্পর্শনীয় সম্পত্তি কি, এর প্রকারভেদ আলোচনা করো, এটা খুব ভালো করে পড়বে, তাইলেই হবে। সুনাম কি, সুনামের বৈশিষ্ট্য আলোচনা করো, অনেক ভালো প্রশ্ন। ট্রেডমার্ক এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা ভালো করে পড়বে। সুনামের মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুনাম অস্পর্শনীয় কিন্তু অলিক নয়, মন্তব্য করো, এটা ভালো একটা কোশ্চেন করে নিবা। প্যাটেন্ট আইনের সুবিধাবলী বর্ণনা করো। ব্র্যান্ডিং প্রতিষ্ঠানের হাতিয়ার সমূহ বর্ণনা করো, খুব ভালো প্রশ্ন এগুলো। এরপরে 9 অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। মূল্যায়ন বলতে কি বোঝো, এর মডেল সমূহ আলোচনা করো, ভালো প্রশ্ন। ঐতিহাসিক মূল্য কাকে বলে, সুনামে কি কি লিপিবদ্ধ করা হয় আলোচনা করো, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, তারপরে টবিন্স কিউ এর মার্জিনাল কি, টবিন্স কিউ এর ব্যবহারের পক্ষে যুক্তি দাও, এটা খুব ভালো প্রশ্ন। সুনামের মূল্য কিভাবে শেয়ারের অন্তর্নিহিত মূল্যকে প্রভাবিত করে বর্ণনা করো, এই প্রশ্নটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 নম্বর অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বাজার দক্ষতার প্রয়োজনীয় শর্ত কি কি, এটা ভালো করে পড়বে। আরবিএস মূল্যায়নের মডেলের সীমাবদ্ধতা আলোচনা করো, এটা ভালো প্রশ্ন। হিসাব বিজ্ঞান ব্যবহারকারী সম্পর্কে আলোচনা করো, ভালোভাবে পড়বে। সম্পত্তি মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের অনুমোদিত শর্তগুলো আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। সিএমএল এবং এসএমএল এর মধ্যে পার্থক্য দেখাও, এই কোশ্চেনটা আসার মতো একটা কোশ্চেন, এটা ভালো করে পড়বে। এরপর অধ্যায় 11 সর্বশেষ কোশ্চেন, এটা খুব ভালোভাবে দেখবে কি কি আছে দেখো। ন্যায্য মূল্য বলতে কি বোঝো, এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো। ন্যায্য মূল্য পরিমাপের উদ্দেশ্য কি কি, রাজস্ব স্বীকৃতি রত নীতির তাৎপর্য বর্ণনা করো। লভ্যাংশ বাট্টাকরণ মডেল বর্ণনা করো। স্টক মূল্যায়নের মৌলিক সমীকরণ কি কি, এগুলো আলোচনা করো। এই সবগুলো কোশ্চেনই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলো কোশ্চেন একটু ভালো করে পড়বে। অধ্যায় থেকে দেখো 5টা 7টা 10টা বা সর্বোচ্চ 12টা কোশ্চেন দিয়েছে এরকম, তো এর বেশি কোশ্চেন দেয় না। এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে থিওরি থেকে, না দেখলে কিন্তু পরীক্ষার হলে কিছুই পারবে না। তো আশা রাখি তোমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে পরীক্ষাটা ভালো হবে 27 তারিখে, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।